আসসালামু আলাইকুম। মার্কেট ওয়াচে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুস্তাক সাদেক। আমরা এই পুঁজি বাজার নিয়ে এই মার্কেট ওয়াচে আলোচনা করি এবং মার্কেট ওয়াচে আজকে যারা আলোচনা করবেন আমাদের অতিথির মধ্যে অধ্যাপক এম শাহজাহান মিনা আছেন আমাদের সঙ্গে, অর্থনীতিবিদ আছেন, ফাহমিদা হক, সিইও মার্কেন্টাইল সিকিউরিটিজ লিমিটেড। প্রিয় দর্শক, আপনারাও কিন্তু আমাদের সঙ্গে যোগদান করতে পারেন। স্ক্রিনে দেখানো নাম্বার দিয়ে আপনারা আমাদেরকে ফোন করুন, আপনারা আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হতে পারেন। আমি প্রথমেই আলোচনা করব ফাহমিদা হককে নিয়ে একটুখানি, যেহেতু উনি একটা বড় সিকিউরিটি হাউস বা ব্রোকার হাউস উনি চালান। সেখানে এই মার্কেটটা যখনই একটু গতি পায়, একটা ভালো অবস্থানে যায়, কথিত আছে ইনস্টিটিউশন থেকে একটা সেল প্রেশার আসে। হ্যাঁ, স্পেশালি আপনারা যারা বড় বড় ব্রোকার হাউস আছেন একটা সেল প্রেশার দেন এবং এটা মাসের কাছে শেষের দিক দিয়ে প্রচণ্ডভাবে আসে। এর রিজনটা কি, মূলত কারণটা কি? আচ্ছা, ধন্যবাদ। আসলে মার্কেট গতি পেলেই সেল প্রেশার আসে, ব্যাপারটা মানে আসতেছে কোথা থেকে? মানে ইনস্টিটিউশন সবাই যে সেল করছে এরকম না। একটা সেল প্রেশার আসে, সেটা আমি বলবো যে ওই আমাদের যে বাংলাদেশ ব্যাংকের সাথে, যেহেতু আমরা বড় এখন বড় যারা ব্রোকার আছে সবাই দেখা যায় কোনো ব্যাংক অথবা এনবিএফ এর সাবসিডিয়ারি। হ্যাঁ, তো আর তাদের ওই প্যারেন্ট কোম্পানি থেকেই তারা লোন নেওয়া আছে, অথবা প্যারেন্ট কোম্পানিদের নিজস্ব ওন পোর্টফোলিও থাকে। এখন আমাদের এই পোর্টফোলিও মানে এক্সপোজারের যে প্রবলেমটা ছিল, কিছুটা সর্ট আউট লাস্ট ইয়ারের জুলাইতে আমরা করতে পেরেছিলাম যে সাবসিডিয়ারির পেইড আপটাকে আমরা ক্যাপিটাল মার্কেট এক্সপোজারের অ্যাকাউন্ট থেকে বের করে দেওয়া হলো একটা সার্কুলারকে বাংলাদেশ ব্যাংক থেকে। তো ওখান থেকে কিছুটা রিলিফ এসেছিল। বাট ইদানিং যেটা প্রবলেমটা হয়ে গেছে, আমি যেটা মনে হচ্ছে আর কি, কিছু ব্যাংকের যখন ওন পোর্টফোলিওতে, তখন তো মার্কেট আসলে অনেক স্লো ছিল, প্রাইস অনেক কম ছিল। লাস্ট সেপ্টেম্বর অক্টোবর থেকে প্রাইস একটা বাবল, আমরা প্রাইস বাবল বলবো না, মানে প্রাইস একটা আপ ট্রেন্ড আর কি। মানে ভালো আছে। তো তাদের হোল্ডিং এর সিকিউরিটিজের শেয়ার প্রাইস বেড়ে যাওয়াতে কি হলো, ওভার এক্সপোজড হয়ে গেল। তো তখন স্বাভাবিক, এটা এখন তাদের রুলস, তো তাদের মেইনটেইন করতে হবে। তাদের রুলসে কেমনে আসে? তারা কি আপনার কস্ট প্রাইস ধরে না? না না, এটা মার্কেট প্রাইস, হুইচ এভার ইজ হাই মার্কেট। সব সময় আপনারা ওভার এক্সপোজড হবে না, সব সময় যদি বাড়ে তখন এক্সপোজ হতে হবে। এইজন্য আপনারা প্রফিট টেক করে নিতে হবে। এইটা প্রফিট টেক বলেন, এখন আপনার যদি ইচ্ছে নাও থাকে তখন আপনার সেল হতে পারে। আপনাকে আরেকটা প্রবলেম বলি, যেমন অনেক কোম্পানির, আমাদের যেটা হচ্ছে দেখি যে অনেক ব্যাংক অনেক স্ট্র্যাটেজিক হোল্ডিং আছে, অনেক ব্যাংকই অনেক জায়গাতে ডিরেক্টরশিপ আছে কিন্তু নেয়া। তো ওই স্টকগুলো কিন্তু দেখা যায় তারা কখনো সেল করতে চায় না, এটা তারা বছর পর বছর হোল্ড করছে। কিন্তু ওই স্টকগুলোও কিন্তু তাদের এই ক্যালকুলেশনে চলে আসছে। হ্যাঁ, তো ওইটা কিন্তু তারা সেল করতে চাচ্ছে না। বাট আবার মানে এটা একটা দ্বিমুখী একটা মানে সমস্যার মধ্যে কিন্তু অনেক ব্যাংক, এটা নিয়ে অনেক দিন ধরে তো স্টক এক্সচেঞ্জ, মার্চেন্ট ব্যাংক, ব্রোকার্স অ্যাসোসিয়েশন সবাই এটা নিয়ে চিৎকার করতেছে। বাংলাদেশ ব্যাংক কথাও দিয়েছে করার জন্য। কিছু হচ্ছে। আমি একটু অধ্যাপক মিনার কাছে যাচ্ছি। মিনা, আপনি শুনতে পেলেন যে ইনস্টিটিউশনগুলো সকল মানে এক্সপোজারের নামে বাংলাদেশ ব্যাংকের এক্সপোজার যে একটা নিয়ম করেছে, সেখানে শেয়ার জাতীয় যত কথা আছে, মানে শেয়ার জাতীয় কোনো ইনভেস্টমেন্ট হইলেই আপনি শেয়ারের ব্যবসা করেন, আপনাকেও যদি লোন দিতে হয় এটা এক্সপোজারে চলে যায়। এই যদি অবস্থা হয় তাহলে শেয়ার মার্কেটে তাদের এইটা কি হবে? এত লিমিটেড হয়ে যাবে। এমনি তো হলো যে পেড আপের 25%, আর আগে ছিল 10% অফ দ্য লায়াবিলিটি, হিউজ অ্যামাউন্ট অফ বাজারে আসতে পারতো। এখানে একটা ফাহমিদা যেটা বললো তার সঙ্গে অ্যাড করে বলছি, এখানে ওই যে এক্সপোজার লিমিট ক্যালকুলেশনের জন্য একটা ঝামেলা বোধহয় এখনও রয়ে গেছে। সেটা হচ্ছে যে এক্সপোজার লিমিট বলতে যে একটা ব্যাংক বা একটা মার্চেন্ট ব্যাংক সে যেটা কিনবে, আমি একটা শেয়ার 100 টাকা করে কিনলাম, হঠাৎ করে এটা হঠাৎ না আস্তে আস্তে এটা 120 টাকা হয়ে গেল, আমি রাইট শেয়ার পাইলাম, আমি বোনাস পেলাম, অটো এক্সপোজ হবে। হ্যাঁ, এতে করে যেটা হচ্ছে যে ওই আগে প্রাইসের বিষয়টা আসে। তা আমি ইনভেস্টমেন্ট করেছি 100 টাকা, কিন্তু বাংলাদেশ ব্যাংক যখন ওইটার মার্কেট প্রাইসে কাউন্ট করছে, অর্থাৎ 120 টাকা করে ধরছে। এই যে এক্সপোজার লিমিট ক্যালকুলেশনের জন্য এই জায়গায় একটা ঝামেলা কিন্তু এখনও রয়ে গেছে, যেটা আমরা বারবার দেখেছি। মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন বা ব্রোকারেজ হাউস অ্যাসোসিয়েশন তারা কিন্তু এই বিষয়টি বাংলাদেশ ব্যাংকের কাছে উপস্থাপন করেছে।
তো এই যে বিষয়টি আমার মনে হয় এখানের ঝামেলা রয়ে গেছে, এই ঝামেলাটা বোধহয় মেটানো উচিত যে আসলে আমার ইনভেস্টমেন্ট বাংলাদেশ ব্যাংক কি কাউন্ট করছে, আমি কত টাকা বিনিয়োগ করেছি শেয়ার বাজারে, কিন্তু আমার বিনিয়োগের ভ্যালু কত আসছে সেইটা হিসেবে কাউন্ট করলে কিন্তু ওইখানে একটা মিসক্যালকুলেশন হচ্ছে, অলওয়েজ হবে এটা। হ্যাঁ সেটা, এটা একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে যে এই মার্চেন্ট ব্যাঙ্কগুলির যে ইয়েগুলি বা ব্যাংকের যে ইনভেস্টমেন্টের সেখানে ডেফিনেশনাল আর একটা প্রবলেম রয়ে গেছে। সেখানে বলা আছে যে নন লিস্টেড কোম্পানি বা প্রিফারেন্স শেয়ার যেগুলি আসলে আমার পুঁজিবাজারে সরাসরি কিন্তু রিফ্লেক্টেড হচ্ছে না, সেগুলিকে এক্সপোজার লিমিটের ভিতরে অ্যাড করে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ এই যে দুইটি বিষয়, এই দুটি বিষয় কিন্তু আমি মনে করি এই এক্সপোজার লিমিট ক্যালকুলেশন থেকে বাদ দিতে হবে। বাদ দিলে তখন এই মার্চেন্ট ব্যাংকগুলি বা অন্যান্য যে আর্থিক যে বিনিয়োগকারীগুলি আছে তাদের কিন্তু ক্রয় ক্ষমতা বা বিনিয়োগের ক্ষমতা কিন্তু বাড়বে। সুতরাং এই জন্য এই বিষয়টি আমার মনে হয় বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলাপ করে ইমিডিয়েটলি এটা একটা সলিউশন হওয়া দরকার। আর একটি বিষয় আপনি যেটা বললেন যে ওই যে 25% অফ ইকুইটি, যেটা আমাদের আগের আইনে ছিল 10% অফ টোটাল লায়াবিলিটি, অর্থাৎ 10% অফ টোটাল লায়াবিলিটি যে পরিমাণ টাকা পুঁজিবাজারে আসতো, এখন 25% অফ ইকুইটি 10 ভাগের 1 ভাগ। অর্থাৎ আমি কিন্তু এখানে পুঁজিবাজারে বিনিয়োগ করার 90% ক্ষমতা কাট করে দিচ্ছি। এই যে দুইটা জিনিস, অর্থাৎ আমি পুঁজিবাজারে বিনিয়োগের যে একটা ক্ষমতা, অর্থাৎ আর্থিক বিনিয়োগকারী মানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের তাদের বিনিয়োগ করার ক্ষমতা কিন্তু আমি হ্রাস করে দিচ্ছি। অ্যাট দ্য সেম টাইম ওই যে আমি যেটা বললাম যে মার্কেট প্রাইসে কাউন্ট করা বা নন লিস্টেড, আমি একটুখানি আপনাকে পোস্ট দিতেছি একটুখানি। এই দেখেন আমি বিনিয়োগ করি কিসের জন্য? প্রফিট করার জন্য। তো আমি যখনই আমি প্রফিট করবো একটা অ্যামাউন্ট অফ মানি আসবে, তো আমি কিনেছিলাম একটা শেয়ার 22 টাকা দিয়ে, আজকে এটা 25 টাকা হয়ে গেছে, সো অটোমেটিক্যালি আমার 3 টাকা প্রফিট হয়েছে। এন্ড প্রফিটটা আমাকে নিতে হলে আমাকে মানে ওভার এক্সপোজড হইতেছি, ওভার এক্সপোজ হলে আমাকে বিক্রি করতে হচ্ছে। ইজ ইট নট ইট? মানে খুবই মানে আইরনিক আর কি। আমি আবার যদি আমি মনে করি যে আমি না 3 টাকা প্রফিট, আসলে আমার এক্সপেকটেশন ছিল আমার ছিল 6 টাকা, কিন্তু আমার ওই 3 টাকা দিয়ে সেলটা করে দিতে হবে। মানে আমার যে একটা ইনভেস্টমেন্ট হরাইজন আমি চিন্তা করতে মানে ওইটাও পারছি না আর কি। মানে এক জায়গাতে এটা কোন ধরনের সীমিত হয়ে যাচ্ছে আসলে এই বিষয়টি বোধহয় আমি জানি না, এটা নিয়ে কিন্তু বহু কথা হয়েছে এবং এটা বোধহয় বাংলাদেশ ব্যাংক বোঝারই চেষ্টা করছে না যে আসলে এই বিষয়টা কি। হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ বাংলাদেশ ব্যাংক? আমি এটার উপর এত কড়াকড়ি করার কারণটা কি? এখানে বাংলাদেশ ব্যাংকের কোনো সমস্যা থাকার কথা না, কিন্তু আপনি একজন অর্থনীতিবিদ হিসাবে, একজন অধ্যাপক হিসাবে আপনার চোখে কোনো কি পড়ে যে এইটা করলে পরে বা ব্যাংকগুলো কন্ট্রোলে থাকবে না, আদারওয়াইজ কন্ট্রোলের বাইরে চলে যাবে? না, এটা কন্ট্রোলের বাইরে। এটা তো যে তাদেরকে মোটামুটিভাবে গলা টিপে রাখা হচ্ছে বিনিয়োগ না করার জন্য। সেটা ওপেনলি বলে দিলে পারে বাংলাদেশ ব্যাংক যে ব্যাংক উইল নট গো টু দ্য পুঁজিবাজার, কিন্তু এটাও তো সম্ভব না, তাই না? এটা তো রং ডিসিশন হবে। তাহলে এটা কোন ধরনের? আমি 25 টাকা, আমি 22 টাকা দিয়ে একটা শেয়ার কিনলাম, এটা কালকে এটা 25 টাকা হয়েছে, 26 টাকা হয়েছে, আমি ওভার এক্সপোজড হয়ে যাচ্ছি। আমি সেই কথাই বলছি, এই যে পুঁজিবাজারের সম্প্রসারণ বা এটাকে যদি আমরা আরও স্বাভাবিক অবস্থা নিয়ে আসতে চাই তাহলে এই বিষয়গুলির প্রতি দৃষ্টি দিতে হবে। যেমন আমরা জানি, অর্থাৎ আমাদের টোটাল যে কর্পোরেট যে ফান্ডগুলি আসে সেখান থেকে যে টোটাল ফান্ডের যে পরিমাণ পুঁজিবাজার থেকে আসার কথা সেই পরিমাণ কিন্তু আসছে না, মাত্র 10 to 15% পুঁজিবাজার থেকে আসছে, আর বাকিটা আসছে ব্যাংকিং সেক্টর থেকে। অর্থাৎ ব্যাংকের উপরে আমাদের ডিপেন্ডেন্সটা কিন্তু অনেক বেশি হয়ে গেছে, যে কারণে ব্যাংকে এখন আপনার এই যে টোটাল নন পারফর্মিং লোন বা ডিফল্ট কিন্তু বেড়ে যাচ্ছে, লক্ষ কোটি টাকার উপরে চলে গেছে। সুতরাং এইখানে আমাদের দেশে শিল্পায়নের ক্ষেত্রে শিল্পায়ন যদি আমরা করতে চাই তাহলে পুঁজিবাজারকে সম্প্রসারণ করতে হবে এবং পুঁজিবাজারে বিনিয়োগের জন্য মানুষকে সকল সুযোগ সুবিধা দিতে হবে, সম্পৃক্ত করতে হবে। আইন যদি সেখানে কোনো থাকে, সমস্যা থাকে, সেগুলি সংশোধন করতে হবে। এই জন্য আমি এটা একটা ইমিডিয়েট প্রবলেম যেটা বাংলাদেশ ব্যাংকের সলভ করা উচিত। আমি একটু অ্যাড করে একটা শক্ত কথাই বলতে চাই। বাংলাদেশ ব্যাংক ইজ দ্য রেগুলেটর, ব্যাংক ওনাদের উপর ইজ রেগুলেটর, আনডাউটলি ইজ দ্য রেগুলেটর। সাইমালটেনিয়াসলি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ইজ অলসো রেগুলেটর ফর দ্য পুঁজিবাজার, পুঁজিবাজারের জন্য সিকিউরিটি এক্সচেঞ্জ রেগুলেটর। কিন্তু রেগুলেটর হিসেবে ওনার দায়িত্ব খালি এক্সপোজার দেখা নাকি অন্য কিছু দেখা? নট এট অল, শুধু এক্সপোজার। এই যে হাজার হাজার কোটি টাকা লুট হয়ে গেল, হ্যাঁ, হাজার হাজার কোটি আমাদের মানে শ্রমিকের অর্জিত টাকা সেটা বলতে অন্য দেশে নিয়ে গেল, এইগুলো দেখলো না কেউ, এইগুলি দেখার কেউ নাই। আর
পুঁজিবাজারে এক্সপোজার হয়ে যাচ্ছে কয় টাকা যাইতেছে, এইটা দেখার জন্য বিরাট কমিটি কইরা বসে। অর্থাৎ ওই যে আমি যে 2010 সালে যে এক্সপোজার লিমিট যখন বেড়ে গিয়েছিল তখন এই যে আমাদের পুঁজিবাজারে ধসটা আসছিল, আর ওইখান থেকেই তারা সবসময় ভয় পায়। কিন্তু ভয়ের তো কোনো কারণ নেই, পুঁজিবাজারকে আমার স্বাভাবিক অবস্থা নিয়ে আসতে হবে, এখানে বিনিয়োগ বাড়াতে হবে, এর কোনো বিকল্প নাই। আপনারা কি মানে এটা নিয়ে আপনাদের তরফ থেকে কোনো ইয়ে করেন না, বাংলাদেশ ব্যাংকের যে এক্সপোজারের জন্য যে মাসে মাসে যে ইয়ে আসতেছে? না, আমাদের তরফ থেকে ইন্ডিভিজুয়াল, বাট অ্যাসোসিয়েশন থেকে তো সবসময় ইয়ে করা হচ্ছে, অ্যাপ্লিকেশন দেওয়া এবং মানে আবেদন করা। আপনিও তো জানেন পুরো অ্যাসোসিয়েশন থেকে, অ্যাসোসিয়েশনে আমরা তো সম্মিলিতভাবে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তো সবসময় আমরা এগুলো নিয়ে, স্পেশালি আসলে হচ্ছে কি মানে বাংলাদেশ ব্যাংকের যে মানে ইয়েটা মানে ভিশনটা হচ্ছে যে পাবলিক ফান্ড যাতে নষ্ট না হয় পুঁজিবাজারে, যেটা হয়েছিল আর কি, স্যার যেটা বলেন ওইটার থেকে আর কি আমরা বুঝলাম আমানত যেন খেয়ানত না হয়, এটা আমরাও চাই, যেটা লুট হয়ে যায় এটা কি আমানত না? লুট এটা আমাদের এরিয়ার বিষয় না। আমরা ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে, আমাদের ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে, আমরা যারা ট্যাক্স আমরা ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে এখন 10,000 কোটি টাকা দেওয়া হচ্ছে না বিভিন্ন ব্যাংকগুলো, ব্যাংকের ক্যাপিটাল কভার করার জন্য দিচ্ছে না। কার টাকা দিচ্ছে? তো রেগুলেটরের ভূমিকা কি ছিল? না, সেইখানে আমি একটু বলি মুস্তাক ভাই, সেটা হলো যে আপনি এর পূর্ব যে প্রশ্নটা তুলেছিলেন সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের ওদিকে কোনো নজর দেওয়া উচিত কিনা, অর্থাৎ এই যে টাকাগুলি আমি বলবো লুটপাটই হয়ে যাচ্ছে, নিজে বলেছেন। অর্থাৎ এখানে কেন হচ্ছে, এখানে আমি মনে করি বাংলাদেশ ব্যাংকের যে রোল থাকা উচিত ছিল সেই রোলটা তারা ঠিকমতো পালন করেনি। তার কারণটা হচ্ছে কি, বাংলাদেশ ব্যাংক তো সবসময় আমরা জানি যে প্রতি মাসে বোধহয় সমস্ত ব্যাংকের এমডিদের নিয়ে ওনারা মিটিং করছেন, তাই সেখানে কি রেগুলেশনের একটা নিয়ম আছে না? সেখানে কি আমি বিভিন্ন ব্যাংকের এমডিদেরকে তাদেরকে আমি বলতে পারি না যে ভাই আপনাদের যে টাকাগুলি আপনারা লোন দিচ্ছেন, লোনটা দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করে লোনটা দেন, যাকে লোনটা দেওয়া উচিত, যে লোনটা পরিশোধ করতে পারবে তাকে লোন দেন, কিন্তু সেটা আপনারা করছেন না। সেখানে ইন্ডিভিজুয়াল ব্যাংকের তো একটা রোল আছেই, কিন্তু সেই রেগুলেটরি বডি হিসেবে বাংলাদেশ ব্যাংকের ভূমিকাটা আমি মনে করি অনেক বেশি। অর্থাৎ এখানে যে লোনটা তারা কিভাবে দিচ্ছে এবং ওই লোনটা ঠিকমতো আমার কালেকশন হচ্ছে কিনা, এবং এই প্রসঙ্গে কিন্তু একটা কথা, দুঃখজনক কথা আবার বলতে হয়, এটা না বলে আমি পারছি না, সেটা হচ্ছে এই যে বড় বড় লোন ডিফল্টার যাদের এই প্রচুর টাকা রিস্ক্যাজুয়ালিং করে দেওয়া হলো 15 বছর না 20 বছর, অর্থাৎ 20 বছরের জন্য, অর্থাৎ তারা টাকা আগে আমাকে পরিশোধ করেনি এবং এটা আমানতের টাকা, তাই না? সে টাকা পরিশোধ করলো না, আবার তাকে আমি 20 বছরের সময় দিলাম। এটা কি আমার মনে হয় দেশের অর্থনীতির জন্য একটা বিরাট আঘাত না? আমি তো মনে করি। সুতরাং এই যে বিষয়টি, অর্থাৎ এখানে আমি বড় বড় যারা ডিফল্টার, অর্থাৎ যারা আমার আমানতের টাকা লুটে খাচ্ছে, তাদেরকে আমি সমস্ত সুযোগ সুবিধা দিয়ে যাব, আর আমার ছোট ছোট যারা ঋণগ্রহীতা তারা সেই সুযোগটা পাবে না, এটা তো হওয়া উচিত না। সুতরাং আমি যেটা মনে করি বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তটা সঠিক হয়েছে বলে আমার মনে হয় না, এটাকে আবার চিন্তা ভাবনা করা উচিত। আজকে যদি পত্রপত্রিকা পড়েন, আপনারা সবাই পড়ছেন, আমি 2-3টা পেপারে লিড নিউজ ছিল, $7.5 বিলিয়ন প্রতি বছর আমাদের দেশ থেকে ফান্ড আউট হচ্ছে, দেশের বাইরে চলে যাচ্ছে। এটার মানে স্ট্যাটিস্টিক্স ওয়াশিংটন বেস একটা ফাইন্যান্সিয়াল অ্যানালিস্টরা এটা বাইর করে আছে এবং এটা ডাটাও দিয়ে দিচ্ছে কোন বছর কত যাচ্ছে। তো এইগুলো দেখার দায়িত্ব তো বাংলাদেশ ব্যাংকেরও ছিল, প্লাস এই যে মানি লন্ডারিং এর মধ্যে ছিল সেগুলোর থেকে সবচেয়ে বড় কথা যাচ্ছে কেন টাকা। এবং আপনি যদি ওই রিপোর্টটা পুরোপুরি পড়ে থাকেন, আমি এই রিপোর্টটা পড়েছি, সেখানে আর একটা কথা বলা আছে, এই টাকাটা কিন্তু ম্যাক্সিমাম যাচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট, ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে। অর্থাৎ সেখানে আমি সেই কথাই বলছি, অর্থাৎ আমার মনে হয় এই সমস্ত ব্যবসায়ীরা তারা বাংলাদেশে টাকা বিনিয়োগ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছে না, নিরাপদ তারা ফিল করছে না, যে কারণে তারা টাকাটা বিদেশে নিয়ে যাচ্ছে। অর্থাৎ বিদেশে নেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অনুযায়ী তার টাকাটা পাচার করছে, এবং এটা যে কী পরিমাণ ক্ষতি বাংলাদেশে হচ্ছে এটাকে আমি জানি না আমাদের দেশের যারা নীতি নির্ধারণ করে থাকেন তারা এই বিষয়গুলি নিয়ে চিন্তা ভাবনা করেন কিনা। এটা তো একটা সবসময় প্র্যাকটিস হচ্ছে, এবং সেজন্য আমাদের বাংলাদেশ ব্যাংকের মানি লন্ডারিংয়ের একটা ডিভিশনও আছে, প্রচুর আইন করা হচ্ছে, এগুলি
সভা সেমিনার করা হচ্ছে, কিন্তু এইটার দায়িত্বটা কার? দায়িত্ব তো বাংলাদেশ ব্যাংকের। আমি ফার্মি থেকে একটা প্রশ্ন করতে চাই, এই বাংলাদেশ ব্যাংক নিয়ে তো অনেক আলাপচাপ করতে করতে এখন মুখ ঝালাপালা হয়ে গেছে। আমরা অনেকদিন ধরে আমাদের বন্ড মার্কেট নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। বন্ড মার্কেট আমাদের ডেভেলপ করা দরকার, বন্ড মার্কেট হবে। ব্যাংকগুলো এখন আপনাদের ব্যাংকেই বন্ড ছাড়তেছে, অনেকেই বন্ড ছাড়তেছে। তো এই বন্ডগুলো পাবলিককে ছাড়তেছে না কেন? ব্যাংক টু ব্যাংক বন্ড হচ্ছে, এটা কোন ধরনের? আমাদের তো বন্ড মার্কেট যেটা হচ্ছে, বন্ড মার্কেট তো মানে নাই, আসলে নাই, বন্ড মার্কেটই নাই। মানে এটা তো প্রয়োজনীয়তা আমরা সবাই বুঝতে পারছি, যে কারণ ফিক্সড ইনকাম একটা সিকিউরিটি থাকা উচিত। আমরা সবসময় যে আমাদের উদাহরণ আমরা কম্পেয়ার করি আমাদের ইন্ডিয়ার সাথে, শ্রীলঙ্কার সাথে, যে আমরা আমাদের স্টক মার্কেটকে কম্পেয়ার করতে যাই, কিন্তু আমরা ওইটা দেখি না যে ওদের কতগুলো প্রোডাক্ট ওরা ওখানে ট্রেড হচ্ছে, আর আমাদের শুধুমাত্র ইকুইটি, অনলি ইকুইটি বেস। হ্যাঁ, অনলি ইকুইটি বেস মানেই তো রিস্ক বেস, তাই না? আপনি যে একটা, আপনার যে একটা ভালো ফান্ড ম্যানেজার যে একটা ইনভেস্ট করবে, কিংবা ধরেন যখন সে ডাউন টার্ন মার্কেটে, তখন কিন্তু তারা চাইলে বন্ড মার্কেটে যে ইনভেস্টটা সরিয়ে ফেলতে পারে। হ্যাঁ, তারপরে আসছে যে 50,000 কোটি টাকার বন্ড ছাড়তেছে ফর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এন্ড পাওয়ার ডেভেলপমেন্টের জন্য, এবং 40,000 কোটি টাকা সিঙ্গাপুরের লিস্টেড হবে, আর 10,000 কোটি টাকা এখানে হবে। হোয়াট এভার ইট ইজ, এমন সেটা কথা না। আমি একজন শিক্ষক, একজন ছাত্রী, দুজনেই ফাইন্যান্সেরও। তো ফাইন্যান্সের থিওরিতে বন্ড মার্কেট ছাড়া শুধু ইকুইটি মার্কেট জায়গা আমাদের পুঁজিবাজার চলতেছে, এবং পুঁজিবাজারে এক সময় কিন্তু ডিবেঞ্চার ছিল, বন্ডও ছিল, হঠাৎ করে নাই হয়ে গেল। কারণ হচ্ছে যে আমাদের ট্রাস্টি প্রবলেমের জন্য। এই ব্যাপারে স্যার আপনি শিক্ষক মানুষ বলেন না, এই ব্যাপারে আমি আপনাকে বলি, এই ব্যাপারে বোধহয় হ্যাঁ আমি বহু চ্যানেলে এই কথাগুলো বলেছি, যে বাংলাদেশে বর্তমান যে পুঁজিবাজার, এই যে গত কয়েক বছরের পুঁজিবাজারে প্রচুর সংস্কার করা হয়েছে, কিন্তু এই বিষয়টা কিন্তু এখনো হাত দেওয়া হয়নি। আমার মনে আছে আজ থেকে 25-30 বছর আগেও কিন্তু বাংলাদেশে তখন 7-8টা ডিবেঞ্চার ছিল, বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল থেকে শুরু করে বেশ কতগুলো, এবং সেখানে ইন্টারেস্ট রেট ছিল 17%, 18% ছিল। কিন্তু এই যে গত 25 বছরে বাংলাদেশের এই পুঁজিবাজারের যে পরিমাণ ডেভেলপমেন্ট হয়েছে, সেই তুলনায় আমাদের এই যে বন্ডের যে এরিয়াটা, এখানে আমরা একেবারেই টাচ করিনি। অর্থাৎ আমাদের পুঁজিবাজার আমি বলবো এখনো ইনকমপ্লিট। অর্থাৎ এখানে পুঁজিবাজারে কতগুলি সিকিউরিটিজ হবে, একটা হলো ইকুইটি থাকবে, তারপরে প্রিফারেন্স শেয়ার থাকবে, তারপরে বন্ড থাকবে, বা ডিবেঞ্চার থাকবে, ডেরিভেটিভস অনেক পরের ব্যাপার যেহেতু। কিন্তু আমাদের দেশে এই যে 300-র মতো কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি, লিস্টেড কোম্পানি, তারা ইকুইটি ছেড়ে যাচ্ছে, কিন্তু 3টে মাত্র বন্ড আছে। আপনি জানেন এসিআই জিরো কুপন বন্ড আছে, ব্র্যাক ব্যান্ডের আছে, আর ইসলামিক ব্যাংকের একটা বন্ড আছে। অর্থাৎ এখানে একটা গ্রুপ অফ ইনভেস্টর আছে যাদেরকে বিনিয়োগে আমরা আকৃষ্ট করতে পারছি না। সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী। এই যে দেখেন আমাদের দেশে এতগুলো মিউচুয়াল ফান্ড আছে, তারা কিন্তু একটা নিয়ম আছে, মিউচুয়াল ফান্ডগুলো তাদের যে টোটাল ফান্ডের একটা অংশ তারা এই বন্ড মার্কেটে বা বন্ডে বিনিয়োগ করে থাকে, যেখানে ফিক্সড ইনকাম তারা ইনশিওর থাকে, সেটাও কিন্তু নেই। অর্থাৎ এই যে বন্ড না থাকার কারণে আমাদের মিউচুয়াল ফান্ডগুলোও কিন্তু তাদের রোলটা ঠিকমতো প্লে করতে পারছে না। কিন্তু এই বন্ড ছাড়া আমি কোনো পুঁজিবাজারকে পূর্ণাঙ্গ পুঁজিবাজার বলবো না। কিন্তু এই ব্যাপারে আমি যে জিনিসটা বলছি সেটা হলো যে এই বিষয়ে আমার মনে হয় বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং 2টা স্টক এক্সচেঞ্জ এদের একটা ভূমিকা পালন করতে হবে। অর্থাৎ যারা এখন আইপিওতে আসতেছে, অথবা যারা অনেক বড়, যাদের ক্যাপিটাল বেজ অনেক বড় হয়ে গেছে, এখন তাদেরকে বলা উচিত তোমাদের রাইট শেয়ার না দিয়ে, রাইট শেয়ারে যখন অনুমোদন চায় তোমরা বন্ড বিক্রি করো, বন্ড বিক্রি করলে তো তুমি এখানে প্রচুর টাকা তুমি এখান থেকে নিতে পারো। অর্থাৎ এইগুলো না করতে পারলে কিন্তু আসলে পুঁজিবাজারকে আপনি পূর্ণাঙ্গ পুঁজিবাজার বলতে পারবেন না। যেমন আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে, সেখানে কিন্তু টোটাল যে ক্যাপিটাল মার্কেটের ইট ইজ অ্যারাউন্ড 50% তারা বন্ড মার্কেট থেকে এটা নিয়ে আসতেছে, কিন্তু আমাদের দেশে কিন্তু এই সুযোগটা এখনও নেই। তো এইটার ব্যাপারে আমি যে জিনিসটা অনুরোধ করব বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে, এবং এখানে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ, এদের কিন্তু ভূমিকা আছে। অর্থাৎ তারা এখন যখনই কোনো কোম্পানি আসবে আইপিওর জন্য, বা যে সমস্ত কোম্পানি এখনও অনেক তাদের ক্যাপিটাল বেজ অনেক বেশি হয়ে গেছে, তাদেরকে বলা যে তোমরা এখন পুঁজিবাজার থেকে বন্ড বিক্রির মাধ্যমে তোমরা তোমাদের পুঁজি সংগ্রহ করো। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনার আতারে যদি আমাদের রেগুলেটর এবং যারা ইস্যুয়ারদের করোনা কুহরে ঢোকে। যে কথাটা আপনাকে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা পুঁজিবাজার নিয়ে তো কথা বলি, এবং মার্কেট যখন একটু হয়, কয়েকদিন গত সপ্তাহের মধ্যে বেশ 30-40টা কোম্পানির থার্ড কোয়ার্টার ডিক্লেয়ার করছে, ইপিএস ডিক্লেয়ার করেছে থার্ড কোয়ার্টার, এবং
যে ভালো ভালো ইপিএস হয়েছে। এবং এটা আগে তো গেছে একটা ফাইন্যান্সিয়াল ধরেন ব্যাংক এন্ড নন ফাইন্যান্সিয়াল, এরপর এখন ওদের এখন মার্কেটে কি রকম আশা করতেছেন সামনে কিরকম হবে? এই যে মানে যে থার্ড কোয়ার্টারটা দিচ্ছেন অ্যাজ এ মানে হাউসের এত বড় ফাইন্যান্সের ছাত্রী হিসেবে। আচ্ছা, থার্ড কোয়ার্টার আর্নিংস মানে যারা সামনে জুন ক্লোজিং তাদের সবারই থার্ড কোয়ার্টার মোরলেস ম্যাক্সিমামই চলে আসছে আর কি থার্ড কোয়ার্টার। তো দেখতে আমরা যেটা দেখলাম আর কি যে মোর দেন 70% আমি বলবো 80%-এর মতো কোম্পানির আর্নিংসই ভালো আসছে, মানে ট্রেন্ড বেটার দেন ইয়া। তবে এটা বোঝাই যাচ্ছিল কারণ ইকোনমির মধ্যে একটা স্ট্যাবিলিটি চলে আসছে, যেটা আমার কর্পোরেটগুলোর আর্নিংসের রিফ্লেকশন চলে আসছে, মানে আমার টোটাল ইকোনমির স্ট্যাবিলিটি যদি চিন্তা করি। সো আর এই এখন তো একটা ট্রানজিশন হলো ডিসেম্বর ক্লোজিং থেকে এখন আসলে জুন ক্লোজিং এর দিকে আমরা একটা ট্রানজিশন দেখতে পাচ্ছি, কারণ সব ওই জায়গাতে যাচ্ছে। আর ক্যাপিটাল মার্কেট এটার একটা বড় রিফ্লেকশন ক্যাপিটাল মার্কেট আসবে, এটা স্বাভাবিক ব্যাপার। যখন আপনি আর্নিংস দেখতেছেন আপনার পি আলটিমেটলি আমার ইয়েতে কমে যাচ্ছে, আমার টোটাল মার্কেটের কমে যাচ্ছে। সো অবশ্যই এটা ভালো দিক। আমি আশা করব যে সামনে মার্কেট মানে ভালো হতে বাধ্য আর কি, যে আর্নিংসও ভালো, আপনার ইকোনমিক সিনারিও ভালো, হ্যাঁ আপনার যদি আপনি আপনার ব্যাংক রেট কম, সব দিক থেকে আপনি যদি ওভারঅল চিন্তা করেন আর কি। এখন মার্কেট মাঝে মাঝে কমবে এটা নিয়ে মানে খুব প্যানিক হয়ে যায় আমরা। এটা একটা শব্দ বললেন ব্যাংক রেট এবং এর জন্য দেখেন মানুষ কিন্তু অসহায় হয়ে গেছে, মানুষ ব্যাংকে টাকা রাখতেছে, আপনি যদি বছরের শেষে হিসাব করে দেখেন তার টাকার ভ্যালু দাঁড়াচ্ছে নেগেটিভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা কোনো সুস্থ অর্থনীতি হইতে পারে না। স্যার আপনি ফাইন্যান্সের টিচার বলেন না, এটা তো খুবই স্বাভাবিক। দেখেন হচ্ছে কি যে আমরা যারা আমানতকারী আমরা টাকা ব্যাংকে জমা করছি, এখন ফিক্সড ডিপোজিটে 5% ইন্টারেস্ট পাচ্ছি, ট্যাক্স কাটার পরে এবং এই ট্যাক্স কাটার পরে তো আরো 4.5% আসে। আর এদিকে আমার ইনফ্লেশন হচ্ছে 7.5%, তাহলে কিন্তু আমার নেগেটিভ রিটার্ন হচ্ছে 3%। তো এখন এটা নিয়ে আমার মনে হয় দেশের যারা আমানতকারী এরা একটা মহাবিপদের ভিতরে আছে, যে তারা এখন টাকা ব্যাংকে রাখাটাই দেখছে যে এটা লোকসান। তো সেই ক্ষেত্রে আমি মনে করি এটা একটা পুঁজিবাজারের জন্য কিন্তু একটা পজিটিভ দিক। অর্থাৎ যদি এই আমানতকারীরা টাকাটা এখন ব্যাংকে না রেখে এই টাকাটা পুঁজিবাজারে বিনিয়োগ করে, আমরা দেখেছি। হ্যাঁ, আমি সেটাই বলছি যে দেখেন আমি এই যে গত এই যে ব্যাংকগুলি যে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, আমার জানা মতে ডিভিডেন্ড ইল্ড ইট ইজ মোর দ্যান 12%, 13%, 15% তো আছে। তা আমি সেইখানে ব্যাংকে কেন আমি টাকা রেখে নেগেটিভ রিটার্নটাকে আমি করতে যাব? অর্থাৎ এখানে আমার মনে হয় আমানতকারীদের একটু সতর্কভাবে যে সমস্ত কোম্পানি তাদের পারফরমেন্স ভালো সেখানে বিনিয়োগ করলে এই যে আমার মনে হয় দে উইল বি বেনিফিটেড। অর্থাৎ এখানে পুঁজিবাজারে তাদের সম্পৃক্ততা বাড়ালে তারা নিজেরাও বেনিফিটেড হবে, এবং এটা আমার মনে হয় এটা ইকোনমির জন্য একটা বেটার সিচুয়েশন আসবে। একজন বিনিয়োগকারী অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমাদের ইনস্টিটিউশনাল ইনভেস্টররা বিহেভ করে স্মল ইনভেস্টরের মতো, এটা আমাদের মার্কেটে একটা মূল প্রবলেম। এটা নিয়ে আপনারা কথা বলেন না আসলে? একটু যদি রিপিট করতেন, আমি বুঝতে পারিনি প্রশ্নটা। আমাদের ইনস্টিটিউশনাল ইনভেস্টররা স্মল ইনভেস্টরের মতন বিহেভ করে মার্কেটে। ও, এটা নিয়ে তো প্রথমে শুরু করলাম। এটা আমাদের দুর্ভাগ্য আর কি। হ্যাঁ জি, আরেকজন দর্শক আছেন, একটু আপনার প্রশ্নের উত্তর দিব আমি। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। একটা কোশ্চেন ছিল ভাই। বলেন। হ্যালো। জি বলেন, আমি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। পুঁজিবাজার নিয়ে আপনারা আলোচনা করছেন, ভালো। হ্যাঁ সরি সাহেব, থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু গভর্নমেন্ট যেখানে কর্পোরেট ট্যাক্স 35% থেকে 50% আনার প্রস্তাব করছে আমেরিকার প্রেসিডেন্ট, সেখানে বাংলাদেশে এখনো 35%। তো যেখানে তারপরে 35% পরে আবার মানুষের ট্যাক্সও দিতে হয়। হ্যাঁ, এই মানুষকে এত বড় লোক হয়েছে যে 35% দিয়ে আমেরিকার মতো দেশে যেখানে 50% প্রেসিডেন্ট প্রস্তাব করলো। এটা নিয়ে আপনারা একটু দয়া করে আলোচনা করো, ভালো হয়। কর্পোরেট ট্যাক্স কমায় নিয়ে আসলে মানুষগুলো 2 পয়সা দিবেন বেশি। কর্পোরেট ট্যাক্স, হ্যাঁ। আচ্ছা, আরেকজন দর্শক আছেন। প্রিয় দর্শক, নামটি বলে প্রশ্নটি করুন। জি ওয়ালাইকুম আসসালাম। আমি শাহাদাত বলছি কামরাঙ্গীরচর থেকে। জি বলেন শাহাদাত সাহেব। আমার একটা প্রশ্ন ছিল যে
আসার কথা, প্রতি মাসে অন্ততপক্ষে একটা করে আইপিও দেওয়ার কথা। ভালো কোনো আইপিও আসতেছে না। আমরা সেকেন্ডারি মার্কেটে কিছু ইনভেস্ট করি, ওখানে এই যে জানুয়ারি ফেব্রুয়ারিতে প্লিজ 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 আমার কথাটা শুনেন। আপনার আইপিও নিয়ে আমার পরের প্রশ্নই ছিল ওনাদের কাছে, আইপিও নিয়ে আমরা কথা বলবো। আর একটু আরেকটা প্রশ্ন নিয়ে নিচ্ছে। আচ্ছা, এই প্রথম প্রশ্নটা ছিল যে আমরা কর্পোরেট, আপনারা যারা কর্পোরেট মানে ইনভেস্টর বা ইনস্টিটিউশনাল ইনভেস্টর, আপনাদের ইনভেস্টমেন্টে আমাদের সাধারণ বিনিয়োগকারীর মতো হবে কেন? আপনারা লং টার্মে যান না কেন? হোয়াট ইজ দ্য প্রবলেম? আপনারা দেখে শুনে ইনভেস্ট করেন, আপনারা বুঝে শুনে ইনভেস্ট করেন, আপনাদেরকে ফলো করবো আমরা, বা উল্টা করেন আপনারা, আমরা ডে ট্রেডার হয়ে যান। কারণটা কি? ডে ট্রেডার হয়ে যায় আই ডোন্ট নো, মানে কিছু মিসকনসেপশন আছে বোধহয়। মানে এটা বাংলাদেশের সমস্যা হচ্ছে কি, আমাদের মার্কেটের বিনিয়োগকারীরা মানে কিছু হলেই একটা ব্লেম গেমের মতো চলে আসে। নট নেসেসারি যে সবাই যে ডে ট্রেডার হয়ে গেছে সবাই বিনিয়োগ করছে। এখন আমাদের সবারই বিনিয়োগের উদ্দেশ্য হচ্ছে প্রফিট করা, স্ট্রেট ওয়ে, এটাতে কোনো মানে এটাতে কারো কোনো ডাউট নেই। এখন আমাদের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যখন বিনিয়োগ করে, অবশ্যই সবাই তখন তারা অ্যানালাইসিস ছাড়া কেউই বিনিয়োগ করে না। তারা যথেষ্ট পরিমাণে এটার উপরে সময় দেয় এবং তাদের আলাদা টিমই থাকে, সবাই বিনিয়োগ করে। তো ডে ট্রেডার হয়ে গেছে আই ডোন্ট নো, মানে এটা আসলে উনি কোথা থেকে বলছে। এখন কিছু বললাম না, কিছু হলে ডে ট্রেডার হয়ে গেছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সেল করে আসছে, সবারই সেল বাই সেলের পিছনে কিছু কার্যকারণ থাকে। কিন্তু অযৌক্তিক না, একদম অযৌক্তিক না। কারণটা বলি আপনাকে, আপনাদের কাছে যে কোয়ান্টিটি অফ শেয়ার থাকে, সেই কোয়ান্টিটি অফ শেয়ার সাধারণ বিনিয়োগকারীর কাছে খুব কম থাকে, কম লোকের কাছে আছে। আপনারা যেভাবে বাজারকে প্রেসার দেন, এটা কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা পায় না। প্রেসার কেন দিতে যাব বাজারকে? আমি ফাহমিদার কথার সঙ্গে আরেকটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে এই যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা বিনিয়োগ করবে, আসলে এদের নিজেদের ক্যাপিটালের কিন্তু ঘাটতি আছে। আমরা জানি একটা মার্চেন্ট ব্যাংকের ক্যাপিটাল কত, অ্যারাউন্ড 25 করোড় বা 30 করোড় টাকা। এবং এই 25 কোটি 30 কোটি টাকা নিয়ে পুঁজি বিনিয়োগ করে আসলে পুঁজিবাজারে ঠিকমতো রোল প্লে করা যায় না। অর্থাৎ তাদের ক্যাপিটাল বাড়ানো উচিত। অর্থাৎ তাদের কিন্তু ক্যাপিটাল না বাড়ালে কিন্তু। আপনার কাছে একটা প্রশ্ন আছে, আর দুইজনে উত্তরটা দিবেন। দর্শক একটা প্রশ্ন করেছেন যে কর্পোরেট ট্যাক্স দিয়ে, কর্পোরেট ট্যাক্সের উপর আমাদের দেশে 35% থেকে আছে, মানে এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আরো বেশি আছে, 42%-এর উপর আছে, যা পৃথিবীর অনেক দেশেই নাই। তো এরকম যদি ট্যাক্স হয়, তো কেন আইপিওতে ভালো কোম্পানি আসবে? আমি এই বিষয়টি নিয়ে আগেও 2-1 বার কথা বলেছি। আমি দেখেন, একটি কোম্পানি 100 টাকা প্রফিট করে সে 42 টাকা 50 পয়সা ট্যাক্স দিয়ে দেবে। তাতে করে কি হচ্ছে, যারা ওই কোম্পানির শেয়ারে বিনিয়োগ করেছে, অর্থাৎ ক্ষুদ্র বিনিয়োগকারী বা শেয়ার হোল্ডার যারা, তারা কিন্তু ওখানে তাদের ইপিএস কিন্তু কমে যাচ্ছে। ইপিএস করলে ডিভিডেন্ড কিন্তু কমে যাবে। অর্থাৎ আলটিমেটলি ইফেক্ট কিন্তু পড়তেছে শেয়ার হোল্ডারদের বেনিফিটের উপরে। সেই জন্য এই যে 35% to 42.5% ট্যাক্স, ইট ইজ ভেরি হাই রেট অফ ইনকাম ট্যাক্স। এতে করে যেটা হয়, কোম্পানিগুলি ট্যাক্স ফাঁকি দেওয়ার একটা চেষ্টা করে। সুতরাং এইটাকে যদি আমরা একটু কমিয়ে নিয়ে আসতে পারি, অর্থাৎ 25%-এ নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু দেখা যাবে যে কোম্পানিগুলি ওই ট্যাক্স ফাঁকি দেওয়ার প্রবণতা কিন্তু একটু কমে যাবে, এবং তাতে করে আমার বিনিয়োগকারীরা বেশি সুবিধা পাবে। অর্থাৎ তাদের আর্নিং পার শেয়ার বাড়লে তারা বেশি করে ডিভিডেন্ড পাবে। এই জন্য উনি যে প্রশ্নটি করেছেন, আমি ওনার সঙ্গে একমত। আসলে এই কর্পোরেট ট্যাক্স রেটটা আমাদের দেশে এত বেশি হওয়া উচিত না। আমরা একটা প্রস্তাব দিতে চাই আর কি এবার বাজেটের, যে আমরা যদি কর্পোরেট ট্যাক্স এবং লিস্টেড আর নন লিস্টেড যারা স্টক এক্সচেঞ্জে আসবে তাদের জন্য এক ধরনের ট্যাক্স হবে, অ্যাটলিস্ট নন লিস্টেড থেকে অন্ততপক্ষে 10% কম না হলে সে কেন ইনসেন্টিভ? কারণ এখানে আপনাকে গভর্নেন্স কমপ্লায়েন্স, অনেক কমপ্লায়েন্স আছে, রেগুলেটরি কমপ্লায়েন্স আছে, অনেক ডিসক্লোজার অনেক দিতে হয়, ট্রান্সপারেন্ট হতে হয়। এই যে আপনি বলেন ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, আপনার টোটাল সেল আপনাকে ডিসক্লোজ করতে হয়। কাজে এখানে যদি আপনি মানে একটু ইনসেন্টিভ না দেন, সে আসবে না। আপনি আইপিও আসার ব্যাপারে ওই যে প্রশ্নটা করলো, আইপিও আসতেছে না, ভালো আইপিও পাচ্ছেন না, এর কি কারণ কি? আইপিও আসা তো আসলে আইপিও অ্যাপ্লিকেশন জমা পড়বে, আইপিও প্রসেস হয়ে আইপিও আসবে। এখন ভালো আইপিও আসছে না, ভালো এটা আমিও মানে ফিল করছিলাম যে বহুদিন আমরা বলবো যে মানে খুব ভালো কোনো কর্পোরেট
হ্যাঁ লিস্টেড আমরা দেখতে পাচ্ছি না, অনেক দিনই হয়ে গেল আর কি। এটা নিয়ে আমাদের দাবি, এগুলো মার্চেন্ট ব্যাংক তাহলে ব্যাংকারদের কথা বলি মার্চেন্ট ব্যাংকের ভূমিকা এখানে খুব গৌণ হয়ে গেছে। আমি আপনাকে একটা কথা বলি, তো মার্চেন্ট ব্যাংকের আমরা ডিবেট থেকে আমরা মুভ করতেছি, এটা মার্কেটিং করতেছি এবং স্টক এক্সচেঞ্জ সহ, যে ভালো ভালো কোম্পানিকে আনার পিছনের যে জিনিসটা প্রবলেম ওনারা তুলে ধরেন, ওনারা যেটা বলেন সেটা হচ্ছে যে আমি যদি বুক বিল্ডিং মেথডে যাই, এক নম্বর হলো আমাকে একটা রোড শো করতে হয়, আমার একটা ওই রেশন একটা প্রসপেক্টাস বানাতে হয়, হ্যাঁ, তারপরে এইটা আমি ইনভাইট করে রোড শো করতে হয় একটা 5 স্টার হোটেলে, এরপরে মার্চেন্ট ব্যাংকের ম্যানেজার টু ইস্যুকে পয়সা দিতে হয় একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি, তারপরে সিকিউরিটি এক্সচেঞ্জের লিস্টিংয়ের এই ওর জন্য পয়সা দিতে হয়। তো এইগুলো দিয়ে দেখা যায় হিউজ খরচ একটা। তারপরে যে খরচটা করলার পরেও ইট ইজ আনসার্টেন হোয়াট উইল বি মাই প্রাইস, হ্যাঁ, কারণ প্রাইসটা ডিটারমিন করবে তো আপনার বিডিং এর মাধ্যমে। আমি সেই প্রাইসে অ্যাকসেপ্টও করতে পারি, নাও করতে পারি, আমার নাও হতে, তাহলে আমার এই যে আমি আনসার্টেনটা রিস্কে যেতে আমি রাজি না। এক 2 নম্বর হচ্ছে যে আমি যে যাব, আমি কতদিন আমি অপেক্ষা করব? আমি দেখা দিল না, আমি যে সাবমিট করছি 1 বছর হয়ে গেছে, বুক বিল্ডিং হয়ে এই হয়েছে, আমি রোড শো করছি, করছে, এখন পর্যন্ত আসেনি, তাহলে আমার আরেকটা অ্যাকাউন্টস রেডি হয়ে গেছে, তখন কবে যে তুমি আরেকটা অ্যাকাউন্ট আবার নতুন করে শুরু করতে হবে। এইগুলো প্রবলেম না, এখানে আমি যতটা জানি, বুঝলেন, সেটা হলো যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে মাঝে মধ্যে তো আমাদের আলাপ আলোচনা হয় যে এখানে প্রচুর কোম্পানি আইপিওর জন্য দরখাস্ত করে বসে আছে, এবং দেখা যাচ্ছে যে এখানে অনেক কোম্পানি আছে যেগুলি আসলে আইপিওতে আসার মতো যে যোগ্যতা অর্জন করা দরকার সেরকম যোগ্যতা নাই। পক্ষান্তরে অনেক কোম্পানি আছে, যে সমস্ত কোম্পানি অনেক ভালো কোম্পানি, অনেক দিন ধরে ব্যবসা করেছে, তাদের রিটেন আর্নিংস আছে, ভালো গুডউইল আছে, এবং এইসব কোম্পানিকে যদি তারা যদি আসলে আইপিওর মাধ্যমে আসতে চায়, আপনি যে কথাটা বললেন, এই প্রসেসগুলি একটু সিম্পলিফাই করতে হবে। 2 নম্বর হচ্ছে যে ওই যে এখন বুক বিল্ডিং এর মাধ্যমে যে প্রাইসিংটা হয়, সেই প্রাইসিং তো অনেক সময় দেখা যায় যে প্রাইস হওয়া উচিত তার থেকে বেশিও হচ্ছে, যেটা কিন্তু আমরা অনেক সময় দেখেছি। আবার দেখা যাচ্ছে যে হ্যাঁ, যেটা যেরকম প্রাইস হওয়া উচিত তার থেকে কমও হচ্ছে। কিন্তু যেহেতু বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন একটা সিস্টেম ডেভেলপ করে দিয়েছে, অর্থাৎ বুক বিল্ডিং পদ্ধতিতে, সেখানে একটা মানে ফেয়ার প্রাইস যেটা, এটির জন্যই কিন্তু ওই বুক বিল্ডিং সিস্টেমটা করা। আবার নতুন করে আবার পাবলিক ইস্যু রুলস চেঞ্জ করেছে। অর্থাৎ এখানে ঠিকই আছে, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এগুলি পর্যালোচনা করে দেখছে আসলে কিভাবে সিম্পলিফাই করা যায়। তবে এই ক্ষেত্রে আমার মনে হয় সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের এবং ঢাকা স্টকের একটা ভূমিকা আছে, কিন্তু সেটা হচ্ছে যে তাদেরও এই ভালো ভালো কোম্পানিগুলিকে নিয়ে আসতে হবে। এটা তো ক্যাপিটাল মার্কেট রেগুলেটর তারা, তাই না? অর্থাৎ মার্কেট যত বড় হবে তাদের তত দেশের তত উন্নতি হবে, এবং সেই জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছে। সেই জন্যই ভালো ভালো কোম্পানিগুলো এগুলোকে বেছে নিয়ে আসতে হবে, দরকার তাদের হাতে ছিটিং দিতে হবে, দিয়ে জিনিসটাকে সিম্পলিফাই করতে হবে, এবং তারা যাতে ফেয়ার প্রাইস পায়। আমি বলবো ফেয়ার প্রাইস, অর্থাৎ এখানে বিনিয়োগকারীর জন্য বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত না হয়, অথবা যিনি ইস্যু করবেন ওনার জন্য কোনো লস না হয়, সেই ব্যাপারে আমার মনে হয় এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনটা ভূমিকা আছে। সেটা করলে আমার ভালো ভালো কোম্পানি আইপিওতে চলে আসবে, তাতে করে যে সমস্ত কোম্পানিতে আইপিওতে আসা উচিত না তারা আসার সুযোগ পাবে না। কিন্তু আইপিওতেও কিন্তু সবসময় আসতে হবে। এদেশের যদি আমরা পুঁজিবাজার বড় করতে চাই, আইপিওর কিন্তু কোনো বিকল্প নেই। অর্থাৎ আমাদের দেশে প্রচুর কোম্পানি আছে যেগুলি আইপিওতে এসে আপনার ক্যাপিটাল সংগ্রহ করতে পারে, এবং এইটার কিন্তু কোনো বিকল্প নাই। এটা করার জন্য এটা করার জন্য শুধুমাত্র আমি কাগজে কিছু আইন কানুন করে রেখে দিলে কিন্তু হবে না, এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য মনিটরিং করতে হবে, এবং এটার পিছনে লেগে থাকতে হবে। অর্থাৎ এইটাই তো তাদের কাজ, তাই না? এই যে প্রতিষ্ঠানগুলির কথা বললাম, তাদের কাজই তো হচ্ছে এইটা। এবং অর্থাৎ আমরা যেখানে যে দায়িত্ব পালন করছি, আমাদের কাজটা কি? আমাদের এই দেশটাকে একটা উন্নতির দিকে নিয়ে যাওয়া, যেখানে আমার পুঁজিবাজারে একটা বিরাট ভূমিকা রয়ে গেছে, এবং পুঁজিবাজারকে সুসংগঠিত করার জন্য, এটাকে প্রসারিত করার জন্য বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে আরও আমার মনে হয় বেশি
অ্যাক্টিভ রোল প্লে করতে হবে। প্রয়োজনে তাদের যে জনবলের স্বল্পতা আছে স্যারের সঙ্গে কোনো কিছু অ্যাড করবেন? স্যারের সাথে আর কি টোটালি মানে ক্যাপিটাল মার্কেটে আসার ব্যাপারে আরেকটা জিনিস অ্যাড করতে চাই। আমরা কখনো মানে শুধু চাই যারা এস্টাবলিশ কোম্পানি আছে তাদের স্টকগুলো নিয়ে আসার জন্য। আমরা কেন স্টার্টআপ কোম্পানিগুলোকে ডেভেলপ করতে মানে তাদেরকে কেন আমরা হেল্প করতে পারছি না পুঁজিবাজার দিয়ে? আমার মনে হয় ওই দিকটা একটু গ্রিনফিল্ডে আমরা এতই ভয় পাই। গ্রামীণ ফোন না, লাফার্জ এসেছিল, একটা কোম্পানি কি এক্সাম্পল যে লাফার্জ একটা গ্রিনফিল্ডে এসেছে। আমরা আরো কোম্পানিগুলোকে আমরা বলতে পারি যে নতুন ভেঞ্চার যদি করো তাহলে তোমরা গ্রিনফিল্ডের মাধ্যমে এখানে আসো, ঠিক আছে, যদি একদম ফ্রেশ না হোক, এস্টাবলিশড কোম্পানি ওদের আরেকটা বেরিয়ে হচ্ছে। আমাদের দেশের ইস্যুয়ারদেরকে নিয়ে একটু এখন সবকিছু নিয়ে যদি এত ডাউটের মধ্যে আমরা থাকি তাহলে তো আমরা এগোতে পারবো না। এখন কিছু রিস্কও নিতে হবে, আবার সবকিছু মিটিগেট করার একটা পলিসি আমাদের বের করতে নতুন প্রজেক্টে একটা অল্টারনেটিভ ফান্ডিং তো আছে। মানে একটা এই যে আপনার গ্রিনফিল্ডের জন্য মানে সিকিউরিটি এক্সচেঞ্জ অলরেডি অল্টারনেটিভ ফান্ডিং এর একটা হ্যাঁ, এটা একটা বেশ ভালো উদ্যোগ। সেভাবে তো এর চেয়ে বড় সুযোগ আর কি না, ওইটা করবে, তারপরে ওইটাকে আবার লিস্টেড করাতে হবে। আপনার পারমিশন যখন পাইলেন তখন তো অটো লিস্টেড হয়ে যাবে। আপনার ফান্ড নিচ্ছেন পাবলিকের কাছ থেকে, আপনি মানে প্লেসমেন্টে শেয়ার দিয়ে দিচ্ছেন, আপনার যখন প্রোডাকশনে গেলেন তখন অটোমেটিক্যালি লিস্টেড। এবং এইখানে কিন্তু আর একটা জিনিস আছে জানেন, যে আমাদের সে ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম যেগুলি আছে তাদেরও কিন্তু একটা রোল আছে। তারা কিন্তু ইনিশিয়ালি বেশ ক্যাপিটাল তারা কিন্তু সাপ্লাই দেয়, এবং তারা সাপ্লাই দিয়ে কোম্পানিটাকে ভালো করে দাঁড় করিয়ে পরে তারা আইপিওর মাধ্যমে তারা তাদের ক্যাপিটালটাকে নিয়ে চলে যায়, আবার কোম্পানি এস্টাবলিশড হয়ে যায়। অর্থাৎ ভেঞ্চার ক্যাপিটালের বিরাট ভূমিকা আছে। এই ভূমিকাটা কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ খুব ভালোভাবে রিয়েলাইজ করে এবং করে। যেমন আপনি বলেন স্মল বোর্ড একটা করেছে, স্মল ক্যাপিটাল যাদের আছে, হ্যাঁ, এটা হয়ে যাবে, এখনো হয়নি, মনে হয়ে যাচ্ছে। আচ্ছা, সেখানে আপনার ক্যাপিটাল রেজ করতে হবে অল্টারনেটিভ ফান্ডিং থেকে। অল্টারনেটিভ ফান্ডিং থেকে রেজ করতে পারেন। আপনি একটা কোম্পানি করবেন, আপনারা 4-5 জনে মিলে একটা ফান্ডিং করে দিয়ে আপনার লিস্টেড হয়ে যান না, তো মানা করতেছে না। কিন্তু কথাটা হচ্ছে যে এটা বুঝতেছে না নাকি কেউ আসার আগ্রহটাই, সেটা হলো কষ্ট। না, নতুন কোম্পানিকে তো একটা সমস্যা তো রয়েই যায়, বুঝছেন না? সেটা হচ্ছে যে যখন নতুন কোম্পানি করে যদি আইপিওতে আসতে চায় সেখানে বিনিয়োগকারীদের একটা সংখ্যা রয়ে যায় যে কোম্পানি কেমন হবে। সাধারণ বিনিয়োগকারীদের এখানে পার্টিসিপেশন নাই, ইনস্টিটিউশনাল ইনভেস্টর অনলি। এই স্মল বোর্ডে কিন্তু সবাই সাধারণ বিনিয়োগকারীরা ঢুকতে পারবে না, অনলি ফাইন্যান্সিয়াল মানে যারা মানে এলিজিবল ইনভেস্টর আছে, এলিজিবল ইনভেস্টর, কারণ হচ্ছে তাদের রিসার্চ আছে, তারা বুঝতে পারবে তারা এটা ঢুকবে কি। এবং সেখানে যে আমি একটু আগে যেটা বললাম ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম যেগুলি, এদেরকে কিন্তু ইনভলভ করতে হবে, তাদেরকে নিয়ে আসতে হবে। সেটা তো আমরা সবাই চাই, সেটা সবাই চাই। কিন্তু এটা ছাড়াও আমার মনে হয় যে অলরেডি তো আমাদের দেশে অনেক কোম্পানি, ভালো ভালো এস্টাবলিশড কোম্পানি আছে, ইভেন সরকারি কোম্পানিগুলো তো রয়েই গেছে, এগুলিকে কিন্তু আমরা পুঁজিবাজারে আনতে পারতেছি না। এখানে রোলটা কিন্তু গভর্নমেন্টের, অর্থাৎ আমরা সরকারি যে প্রতিষ্ঠানগুলি আছে, প্রায় 26টি কোম্পানির শেয়ার বোধহয় গত 10 বছর ধরে আমরা বলা বলি করছি যে এগুলিকে সেটা আসলে আমার ক্যাপিটাল মার্কেট বড় হয়ে যেত। মাননীয় অর্থমন্ত্রী নিজে চেষ্টা করে পারেন এটা, আর সময় আমাদের খুব কম। আমি একটা করে করতেছি। আপনি অ্যাজ এ স্টক ব্রোকার, অ্যাজ এ হাউস রান করেন একটা অনেকগুলো বড় হাউস, আপনি সাধারণ বিনিয়োগকারীদের উদ্দেশ্যে কি বলতে চান যে প্রেজেন্ট যে মার্কেট, মানে সামটাইমস আমরা সাধারণ বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে যায় যে এই মার্কেট কোথায় গেল, হ্যাঁ, কারণ 2010 সালে চুন খায় মুখ পড়ছে, কাজেই সবাই একটু ভয় পায়। আপনি কি বলবেন? সাধারণ বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলার একটাই কথা, সেটা হচ্ছে মানে ভয় পাওয়ার তো এখানে কোনো কারণই নেই। আমি সবসময় মানে ইনভেস্টর যখন এই লাস্ট মার্কেটে ক্র্যাশের সময়, যে আপনার যদি মানে বিনিয়োগ নিয়ে আপনার যেটা ইনভেস্টমেন্ট ওটা নিয়ে তো আপনার কোনো ডাউট যদি না থাকে, ওটা যদি আর্নিংসে কোনো ইম্প্যাক্ট না থাকে, খারাপ না হয়, তাহলে আর আপনি এটা নিয়ে আর কোনো চিন্তা করার কোনো কারণ নেই। কারণ মার্কেট মাঝে মাঝে একটু খারাপ হয়, এই যে আবার 2 দিন ধরে ভালো হচ্ছে, কিন্তু সবারই কিন্তু আবার মুখে হাসি ফিরে আসছে। হ্যাঁ, তো আমরা শুধু এই সামান্য সময়ের জন্য আসলে আমরা আর প্যানিক না হই, ইনশাল্লাহ মার্কেট সব দিক থেকে ভালো হবে আমরা আশা করছি। জি, আমার কথাও কিন্তু এইটাই যে আমাদের গত কয়েক বছর প্রচেষ্টা কিন্তু এখন বাজারটা একটা স্বাভাবিক অবস্থার দিকে যাচ্ছে,
এবং আমি মনে করি এই মুহূর্তে যদি শেয়ার বাজারে কেউ বিনিয়োগ করে তার কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আপনি ওই যে 2010 সালের যে একটা বিষয়, ওরকম হওয়ার কোনো কারণ নেই, তাকে ওরকম বাবেলও হবে না বা নট অনলি দ্যাট, এটা তো 2010 সালে কিন্তু গলা চিপে ধরা হয়েছে, তাদেরকে সফট ল্যান্ডিং করতে দেওয়া হয় নাই। ব্যাংকগুলোকে বলা হয়েছে তোমরা এত তারিখের মধ্যে পুঁজিবাজার থেকে বেরিয়ে আসো। অর্থাৎ ওখানে আমাদের রেগুলেটরদের একটা ভুল তো ছিল, তাই না? এবং আমার মনে হয় সেখান থেকে তারাও একটা শিক্ষা নিয়েছে। তো এই জন্যই বাজারটা এখন আমি মনে করি এটা স্বাভাবিক অবস্থার দিকে যাচ্ছে। এই মুহূর্তে বিনিয়োগ করলে দেখে শুনে বিনিয়োগ করা, আমি অর্থাৎ গ্যাম্বলিং এর জন্য না, যে যদি ডিভিডেন্ড ইল্ডের জন্য বা একটু ক্যাপিটাল গেইনের জন্য আমরা বিনিয়োগ করি, তাহলে কিছু ভালো ভালো কোম্পানিতে বিনিয়োগ করলে আমরা এই জন্য আমরা ফাইন্যান্সিয়াল লিটারেট করার জন্য বিনিয়োগকারীদেরকে যে চেষ্টাটা করা হচ্ছে সরকারের তরফ থেকে এবং সিকিউরিটি এক্সচেঞ্জ তরফ থেকে, যে ফাইন্যান্সিয়ালি লিটারেট হইলে পরে অ্যাটলিস্ট আপনি বুঝতে পারবেন যে আপনি যে বিনিয়োগটা করলেন তাতে আপনার ডিভিডেন্ড ইল্ড কত। আপনি যদি দেখেন যে ব্যাংকের রাখার চেয়ে তার চেয়ে অনেক বেশি পাইলেন, ডিভিডেন্ড ইল্ড হলো, তাহলে আপনি অটোমেটিক্যালি আসবেন, আপনি বুঝতে পারবেন যে আমার ইনভেস্টমেন্ট ইজ সিকিউরড এমন কিনা। সেটার জন্য আমরা তো চেষ্টা করছি বিনিয়োগকারী হিসাবে, ওরাও আসতেছে, ট্রেন্ড হচ্ছে। তো আমাকে আর সময় দিচ্ছে না, তো দয়া করে আজকে আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকে আলোচনায় যদি আপনার প্রিয় দর্শক, আমাকে আর সময় দেওয়া হচ্ছে না, তো আপনাদেরকে আলোচনা যেটা করলাম সেটা অন্তত পক্ষে এইটুকু চেষ্টা করলাম যে আমাদের মূল সমস্যাটা কোথায়। এই যে ইনস্টিটিউশন ইনভেস্টররা যদি বিক্রি করে দেয়, বাজার একটু ডিপ্রেসড হয়, আপনারা আতঙ্কিত হবেন না, বাজার আবার নিজে পুনরায় আবার তার জায়গায় ফিরে আসবে। এবং আপনারা দেখে শুনে করেন, থার্ড কোয়ার্টার ইপিএস ডিক্লেয়ার করেছে, দেখুন অনেক ভালো ইপিএস দিয়েছে। আপনারা ক্যালকুলেশন করেন আপনার ডিভিডেন্ড ইল্ড কত হবে। যদি আপনার ডিভিডেন্ড ইল্ড 15, 16, 20, 15 থাকে, তাহলে আপনি ইনভেস্ট আসবেন না কেন? ব্যাংকে টাকা রাখার চেয়ে পুঁজিবাজারে টাকা রাখা অনেক শ্রেয়, অনেক বুদ্ধিমানের কাজ হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে, আগামীতে আবার দেখা হবে।